আসসালামু আলাইকুম। জনতার মঞ্চে সবাইকে স্বাগত। পেহেলগাম ঘটনার পর বিভিন্ন হুমকি উত্তেজনার মধ্যে পাকিস্তান হামলা করে বসেছে ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীর অংশে মসজিদ সহ সিভিলিয়ানদের টার্গেট করে বিমান হামলা পরিচালনা করেছে ভারতীয় ডিফেন্স ফোর্স। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তানের কোনো সামরিক চৌকি বা সেনা আশ্রয়ে হামলা করা হয়নি। ভারত কর্তৃক এই হামলায় দুই পক্ষের বেশ কিছু ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। এর মধ্যে পাকিস্তানের নারী ও শিশু সহ প্রায় ৩৬ জন সিভিলিয়ান নিহত হয়েছেন এবং পাশাপাশি ৪০-এরও অধিক সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে পাকিস্তানের ছোট স্কেলে প্রতিরোধের মুখে ভারতের অত্যন্ত ১০ জন নিহত হয়েছেন এবং ৩০-এরও অধিক সাধারণ মানুষ আহত হয়েছেন। কিন্তু ভারতের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো ভারত এই হামলায় একই দিনে ৫টি যুদ্ধবিমান হারিয়েছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি ৩টি অত্যাধুনিক রাফাল এবং রাশিয়ার তৈরি সুখোই ৩০ এবং মিগ 29 যুদ্ধবিমান রয়েছে, যা আধুনিক বিশ্বের যুদ্ধগুলোর মধ্যে একদিনে আকাশপথে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির রেকর্ড। এছাড়া পাকিস্তানের প্রতিরোধের মুখে কাশ্মীরে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। প্রথম দিকের হামলায় যুদ্ধের জয় পরাজয়ের হিসাব কষা আমাদের আলোচনার বিষয় না। তাছাড়া যুদ্ধে কখনো জয় পরাজয় ঘটে না, যা ঘটে তা হলো ক্ষতি, সাধারণ মানুষের প্রাণহানি, আপনজন হারানো, ব্যাপক ক্ষয়ক্ষতি, অর্থনৈতিক দুরবস্থা সহ মানবিক বিপর্যয়। কিন্তু নেতৃত্বদানকারী সহ যুদ্ধের কলা কৌশলীদের লাভ সবচেয়ে বেশি। তারা তাদের স্বার্থ অনুযায়ী উদ্দেশ্য হাসিল করে থাকেন। ইতিমধ্যেই দুই দেশের প্রায় ৫০-এর কাছাকাছি সাধারণ মানুষ হতাহতের শিকার হয়েছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই আগামী নির্বাচনে জয়ী হওয়ার রাস্তা ক্লিয়ার করে ফেলেছেন। অন্যদিকে জনগণের কাছে জনপ্রিয়তার দিক দিয়ে একদম তলানিতে থাকা পাকিস্তানের শাহবাজ সরকারও তাদের সেনাবাহিনীও এই যুদ্ধের মাধ্যমে জনমত পেতে শুরু করেছেন। আধুনিক বিশ্বের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীদের বিজনেস রমরমা হয়ে ওঠে। ইতিমধ্যে ভারতের কাছে থাকা ফ্রান্সের তৈরি 3টি অত্যাধুনিক রাফাল ফাইটার জেট ধ্বংসের ফলে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানের খ্যাতি বিশ্বজুড়ে কিছুটা বাটা পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধযান পরাস্ত করেছে সেটা হলো চীনের তৈরি J-30C বিমান। এখন নিশ্চিতভাবেই তুলনামূলকভাবে সাশ্রয়ী চীনের তৈরি J-30C বিমানের চাহিদা বিশ্বজুড়ে বৃদ্ধি পাবে। যদি যুদ্ধ আরও সামনের দিকে গড়াতে থাকে তাহলে অনেক দেশেরই অস্ত্র ব্যবসার প্রসার ঘটবে, কিন্তু বিপর্যয় নেমে আসবে ওই অঞ্চলের সাধারণ মানুষের উপর। ভারত পাকিস্তানের যে কোনো স্কেলে যুদ্ধ এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে, যার আজ সর্বপ্রথম বাংলাদেশের উপরেই পড়বে। কারণ ইতিমধ্যেই ভারত সরকার ত্রিপুরা বর্ডার দিয়ে গত 7ই মে প্রায় 66 জন ভারতীয়কে পুশ করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী মৌলভীবাজারের বর্ডার দিয়ে 103 জনকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। ধারণা করা হচ্ছে সামনের দিনে এই সংখ্যা বহুগুণে বাড়তে পারে। যাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে তারা সবাই ভারতের গুজরাটে বসবাস করতেন এবং তাদের মূল অপরাধ হলো তারা হিন্দুস্তানি মুসলমান। স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় মোদী সরকারের পক্ষ থেকে একটি প্রি প্ল্যান। এছাড়া বাংলাদেশি মিডিয়াগুলোতে আমাদের দেশের নিজেদের নিরাপত্তার বিষয়ে কনসার্ন না করে ভারত পাকিস্তান যুদ্ধকে অনেক বড় ধরনের হাইপে রাখা হচ্ছে। অনেক সংবাদ মাধ্যম তো রীতিমতো কোন দেশের কী অস্ত্র ও সামর্থ্য আছে তা নিয়ে গবেষণায় মগ্ন রয়েছেন, অথচ বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে সরকারের কী করণীয় এবং কিভাবে ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে অগ্রগতি করা যায় তা নিয়ে আলোচনা ও বিশ্লেষণের বালাই নেই। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের সংবাদ আয়োজন দেখলে মনে হয় এটা ভারতীয় কোনো সংবাদ মাধ্যম। ভারত কর্তৃক পাকিস্তানের মসজিদ ও সিভিলিয়ানদের উপর হামলাকে ডেইলি স্টার টেররিস্ট ক্যাম্প বলে প্রচার করেছেন, অথচ খুদ ভারতীয় মিডিয়া ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পেহেলগ্রামে হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর পরিচালনা করা হয়েছে। অথচ ডেইলি স্টার সেখানে টেররিস্ট ক্যাম্প খুঁজে পেয়েছেন। যদিও আমরা নিজেরা অনলাইন মিডিয়ার একটি সংবাদ মাধ্যম হিসেবে এভাবে সরাসরি দেশের একটি অন্য সংবাদ মাধ্যমকে নিয়ে মন্তব্য করা ঠিক নয়, কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে বলতে বাধ্য হচ্ছে। কারণ ভবিষ্যতে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত বা অন্য কোনো দেশ যদি এভাবে বাংলাদেশের কোনো এলাকায় আচমকা হামলা করে বসে, তাহলে এসব সংবাদ মাধ্যম হামলাগুলোকে ভারত কর্তৃক বাংলাদেশের জঙ্গি আস্তানে হামলা বলে চালিয়ে দিতে একটুও দ্বিধাবোধ করবে না। যাই হোক,
এই হামলা থেকে জয় পরাজয়ের হিসাব না কষে আমরা কোনো যুদ্ধই আগাতে দেখতে চাই না। তাই 10ই মে বিকেল 5টার দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধের সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হলো। তাকে আমরা বাংলাদেশিরা সাধুবাদ জানাই। নিশ্চিতভাবে দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় একটা মানবিক বিপর্যয় থেকে বেঁচে গিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকেই এই যুদ্ধবিরতির জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল এবং চীনা যুদ্ধবিমান ও তুরস্কের ড্রোনের কাছে পশ্চিমা ও রাশিয়ান যুদ্ধাস্ত্রের যে পরাজয় ঘটতেছিল তা ঠেকাতেই ট্রাম্প এই যুদ্ধবিরতিতে বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন। আমরা বাংলাদেশিরা সর্বাত্মক শান্তি বজায় থাকুক এটাই চাই। প্রিয় দর্শক, আমাদের কথা শুনবার জন্য ধন্যবাদ।